আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। অত্যন্ত অস্থিরতার মধ্য দিয়ে আপনাদের সময়টা কাটছে। জানি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন তথ্য পাচ্ছেন, অস্থির হচ্ছেন, অনেকে গুজব ছড়িয়ে আপনাদের আরও টেনশন বাড়িয়ে দিচ্ছে। আপনাদের সকল প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার জন্য আজকের এই ভিডিও। যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। কি কি বিষয়ে আজকের ভিডিওতে আলোচনা হবে আপনাদের আগে থেকে একটু বলে রাখি। প্রথম যে বিষয়টা আছে সেটা হচ্ছে রেজাল্ট কবে দিবে, এটা নিয়ে আলোচনা হবে। পদসংখ্যা কত, অর্থাৎ বিষয় ভিত্তিক সাবজেক্ট ভিত্তিক পদসংখ্যা কত, আবেদন বাতিল হবে কি কি কারণে আপনার আবেদন বাতিল হয়ে যেতে পারে, যারা টেকনিক্যালি ভুল ক্রমে চয়েস দিয়েছেন তাদের বিষয়ে কি সিদ্ধান্ত হবে, প্রাথমিক সুপারিশের মেসেজ কি আসবে, মেসেজ সংরক্ষণের পদ্ধতি বুঝবেন কেমনে যে আপনার রেজাল্ট প্রকাশ হয়েছে, এবং গুজবের বিষয়গুলো সম্পর্কে আপনারা কি সিদ্ধান্ত নেবেন সে বিষয় সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা থাকবে। চলুন প্রথমত আমরা আসি পদ সংখ্যা কত, অর্থাৎ আপনি যে সাবজেক্টে আবেদন করেছেন আপনি এখনো জানেন না আপনার সাবজেক্টে কতজন আবেদন করেছে, অর্থাৎ বিষয়ভিত্তিক সাবজেক্টের পদ সংখ্যা যে শূন্য পদ দেখেছেন সেই শূন্য পদে কতজন আবেদন করেছে এটা আপনি জানেন না। আর এটা জানারও কথা নাই। কেন জানার কথা নাই? কেননা এনটিআরসি কর্তৃপক্ষ এই তথ্যটা প্রকাশ করে না যে আপনি যে সাবজেক্টে উত্তীর্ণ হয়েছেন সেই সাবজেক্টে কতজন আবেদন করেছেন। এখন বিষয়টা হচ্ছে, তাহলে আপনারা যে অনলাইনে যে বিভিন্ন তথ্য দেখতে পারেন যে এতজন আবেদন করেছে, সেটা কিসের ভিত্তিতে? আপনারা জানেন বিভিন্ন বিষয় ভিত্তিক গ্রুপ খোলা আছে ফেসবুকে কিংবা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে একটা আনুমানিক ভিত্তিতে এখানে বোঝা যায় যে এতজন হচ্ছে আবেদন করেছে, হয়তো বা এসে কিছু বেশি বা কিছু কম। তাও এটা যারা মানে কন্টিনিউ এটার হিসাব রাখেন সেক্ষেত্রে তাদের কাছে এই তথ্যটা সবচেয়ে বেশি পাওয়া যাবে। দ্বিতীয় বিষয়টা হচ্ছে কি কি কারণে আবেদন বাতিল হতে পারে, অর্থাৎ অনেকেরই মনে প্রশ্ন, স্যার আমার এই ভুলের কারণে আমার আবেদন বাতিল হবে কিনা। এবার আমরা আসি কি কি কারণে আপনার আবেদন বাতিল হতে পারে। প্রথমত বলে রাখি, যাদের ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদনের সময় ভুল তথ্য দিয়ে আপনারা আবেদন করেছিলেন, অর্থাৎ আপনার ডকুমেন্টস অনুযায়ী আপনার যে তথ্য ছিল সেই তথ্য বাদ দিয়ে আপনি অন্য কোনো তথ্য দিয়ে, অর্থাৎ ভুল তথ্য দিয়ে আপনারা আবেদন করেছেন, আপনার আবেদন বাতিল হবে। অনেকে পাশ না করে এনটিআরসি-তে আবেদন করেছিল, আবেদন করার পরে তারা প্রিলি দিছে, রিটেন দিছে, ভাইবা দিচ্ছে, ভাইবায় উত্তীর্ণ হয়েছেন, কিন্তু দেখা যাচ্ছে আপনার একাডেমিক ক্যারিয়ারও শেষ হয়নি। সেক্ষেত্রে এরকম যদি কেউ থাকে তাহলে অবশ্যই তাদের আবেদন বাতিল হয়ে যাবে। এরপরে আরেকটা বিষয়টা হচ্ছে, সেটা হচ্ছে আপনি এক শাখায় উত্তীর্ণ হয়ে অন্য শাখায় আবেদন করেছেন, অর্থাৎ আপনি আবেদন করার যোগ্যতা রাখেন মাদ্রাসাতে কিন্তু আপনি আবেদন করেছেন কলেজে, কিংবা আপনি আবেদন করার যোগ্যতা রাখেন কলেজে, আপনি আবেদন করেছেন টেকনিক্যালে, কিংবা আপনার মাদ্রাসা এবং কলেজে দুই জায়গায় আবেদনের যোগ্যতা আছে, কিন্তু তা সত্ত্বেও আপনি ভিতরে একটা টেকনিক্যালে আবেদন করেছেন, সেক্ষেত্রে আপনার আবেদন বাতিল হয়ে যাবে। কেননা এনটিআরসি যে স্পষ্ট বিবৃতি দিয়েছে সেই বিবৃতিতে বলেছেন বিষয় ভিত্তিক যোগ্যতা অনুসারে যে যে বিষয়ে যোগ্য হবে সে সেই বিষয়ে আবেদন করবে। এর বাইরে যদি কেউ যোগ্যতার না থাকা সত্ত্বেও যদি অন্য কোনো প্রতিষ্ঠানে কেউ আবেদন করে তাহলে তার আবেদন বাতিল হবে। এখন অনেকের কমন প্রশ্ন, স্যার তাহলে আমি যে টেকনিক্যালে আবেদন করেছি, অর্থাৎ আমার যে 40টা প্রতিষ্ঠান চয়েস দিয়েছিলাম, এই 40টা প্রতিষ্ঠানের ভিতর দুইটা কিংবা একটা আমি টেকনিক্যালে চয়েস দিয়েছি, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আমার আবেদন বাতিল হবে কিনা? প্রথমত আপনাদের জন্য বলে রাখি, যদি মনে করেন আপনার টেকনিক্যালের পূর্বে যে প্রতিষ্ঠানগুলো আপনি চয়েস দিয়েছেন তাতে যদি আপনার মানে মার্ক অনুযায়ী অর্থাৎ মেধা অনুযায়ী যদি আপনার চাকরি হয়ে যায় তাহলে কোনো সমস্যা হবে না। কিন্তু আপনার দেখা যাচ্ছে আপনি প্রথমটাই টেকনিক্যাল দিয়েছেন, কিংবা আপনার টেকনিক্যালের পরবর্তী সিরিয়ালে যে দেখা যাচ্ছে আপনার চাকরি হওয়ার সুযোগ ছিল কিন্তু আপনি আগে ভুল ক্রমে টেকনিক্যালে আবেদন করে ফেলছেন, সেক্ষেত্রে আপনার আবেদন বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কেননা স্পষ্টভাবে কিন্তু তার সুপারিশমালা, অর্থাৎ এনটিআরসি এর যে সুপারিশমালা ছিল সেই সুপারিশমালাতে কিন্তু স্পষ্টভাবে বিবৃতি দেওয়া আছে যে বিষয় ভিত্তিক যোগ্যতা অনুযায়ী আপনাকে আবেদন করতে হবে, এখানে ভুল করলে আপনার আবেদন বাতিল হবে। সেক্ষেত্রে এখানে যারা ভুল করে টেকনিক্যাল দিয়েছেন আপনাদের আবেদন বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে আবার আরেকটা বিষয় যে স্যার প্রাথমিক সুপারিশ কবে, প্রাথমিক সুপারিশের মেসেজ পাবো কিভাবে, এই প্রশ্নটা অনেকেই। আপনি জানেন যে প্রাথমিক সুপারিশ যদি দেই, অর্থাৎ রেজাল্ট প্রকাশ করার পর হচ্ছে আপনাকে প্রাথমিক সুপারিশ
সুপারিশের মেসেজ আসবে, অর্থাৎ আপনি যে প্রাথমিকভাবে সিলেক্টেড হয়েছেন এর জন্য টেলিটক থেকে আপনাকে একটা মেসেজ দিবে। মেসেজ আসলে আপনি বুঝতে পারবেন আপনার রেজাল্ট প্রকাশিত হয়েছে। এরপরে ওই মেসেজটি আপনি কি করবেন, সংরক্ষণ করে রাখবেন। বুঝবেন কিভাবে যে মেসেজ আসছে, মেসেজ আসলেই বুঝতে পারবেন যে আপনার ষষ্ঠ বিজ্ঞপ্তির ফলাফল প্রকাশিত হয়েছে। এখন একটা সবচেয়ে কমন প্রশ্ন যেটা সকলের মনে কনফিউশন হয়েছে, রেজাল্ট কবে দিবে? আজকে দিবে, সন্ধ্যায় দিবে, না রাতে দিবে, পরের দিন ভোর রাতে দিবে, কখন দিবে? এখন এখান থেকে আপনাদের স্পষ্টভাবে কিছু বিষয় মাথায় রাখতে হবে। আপনারা জানেন পঞ্চম গণবিজ্ঞপ্তিতে কিন্তু 11 দিন সময় নিয়েছিল রেজাল্ট প্রকাশ হতে। আপনাদের ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আবেদন শেষ হয়েছে 10 তারিখে, টাকা জমা দেওয়ার তারিখ শেষ হয়েছে 13 তারিখে। সেক্ষেত্রে সবে মাত্র আজকে 7 দিন অতিবাহিত হচ্ছে। তবে স্পষ্টভাবে সুপারিশে বলা হয়েছে 10 দিনের ভিতর কিংবা 11 দিনের ভিতরই আপনাদের এই রেজাল্ট প্রকাশিত হবে, যেটা আপনাদের আগেই বলেছি। সেক্ষেত্রে আমি আশা করতে পারি যে 22 থেকে 23 তারিখের দিকে হয়তো বা আপনাদের ষষ্ঠ গণবিজ্ঞপ্তির ফলাফল প্রকাশিত হবে। এবং ষষ্ঠ গণবিজ্ঞপ্তির ফলাফল অর্থাৎ প্রাথমিক সুপারিশের যে আপনাদের আসবে, সেটা ফলাফল প্রকাশের পূর্বেই এনটিআরসি কি করবে, টেলিটকের সাথে একটি মিটিং করবে, অর্থাৎ এই মিটিংয়ের মাধ্যমে ফলাফল তাদের কাছে হস্তান্তর করবে। টেলিটক পরবর্তীতে কি করবে, এটা আপনাদের জন্য আপনাদের মেসেজে দিয়ে জানিয়ে দেবে যে আপনি সিলেক্টেড হয়েছেন অমুক কলেজে অমুক প্রতিষ্ঠানে, বা লেকচারার হিসেবে আপনি সিলেক্টেড হয়েছেন, এটা আপনাকে জানিয়ে দেবে। এখন বিষয়টা হচ্ছে এনটিআরসি কিন্তু এখনো টেলিটকের সাথে কোনো ধরনের মিটিং করেনি। সেক্ষেত্রে আপনাদের রেজাল্ট আজকেও প্রকাশ হওয়ার কোনো সম্ভাবনা নেই, আগামীকালও আপনাদের রেজাল্ট প্রকাশিত হবে না, এটা আপনি অন্তত নিশ্চিত থাকতে পারেন। তাহলে চারিদিকে যে তথ্য শুনতে পাচ্ছি, চারিদিকে যে তথ্যগুলো আপনারা পাচ্ছেন সেটা হচ্ছে গুজব, বা এখানে কোনো নির্ভরশীলতার কোনো অথেন্টিক সোর্স তাদের নেই, যেখান থেকে আপনাদেরকে এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তির ফলাফল যে আজকে প্রকাশিত হবে এটার কোনো অথেন্টিক সোর্স নেই। যেহেতু অথেন্টিক কোনো সোর্স নেই, সেহেতু আপনারা যে তথ্যগুলো ইতিমধ্যে ওয়েবসাইটে, মানে ওয়েবসাইটে কেন, আপনারা হচ্ছে ফেসবুকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে, হোয়াটসঅ্যাপে যে যেখানে দেখতে পাচ্ছেন, এটা একেবারে সম্পূর্ণ ভুল ইনফরমেশন। আজকে রেজাল্ট প্রকাশিত হওয়ার কোনো সুযোগই দেখতেছি না। এখন বিষয়টা হচ্ছে, তাহলে রেজাল্ট যদি প্রকাশিত হয়, রেজাল্ট প্রকাশিত হলে আপনার ফোনে মেসেজ আসবে, মেসেজ আসলে আপনি দেখতে পাবেন যে আপনার রেজাল্ট প্রকাশিত হয়েছে। এই জন্য এটা নিয়ে কোনো চিন্তিত হওয়ার দরকার নেই। তবে বিষয়টা হচ্ছে, এখানে যারা 57,000 প্লাস শিক্ষার্থী যারা আবেদন করেছেন, সবার চাকরি এখানে হবে না, এই মন মানসিকতা আপনাকে তৈরি থাকতে হবে। কেননা অনেকের লো লেভেলের নাম্বার, সেক্ষেত্রে যদি তার চয়েস লিস্টটা সুন্দর হয় তার চাকরি হবে। লো লেভেলে যাদের নাম্বার অর্থাৎ 40 থেকে 50, অনেকেই এখানে বাদ পড়বে। আবার অনেকে ভালো নাম্বার পেয়েও তার চয়েস লিস্ট সুন্দর না হওয়ার কারণে দেখা যাচ্ছে তারও চাকরিটা হবে না। সেক্ষেত্রে এভারেজে মিলে বোঝা যায় যে প্রায় 40 জনের মতো ব্যক্তির নাম্বার, 40,000 প্লাস প্রার্থীদের চাকরি হওয়ার সম্ভাবনা রয়েছে। আবার অনেকে দেখা যাচ্ছে চাকরিতে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হবেন, কিন্তু আপনি সে চাকরিতে জয়েন করবে না, কেননা বেতন স্যালারি খুবই কম। কারণ অনেকে স্কুল পর্যায়ে 2তে মাত্র 9 থেকে 10,000 টাকা বেতন, স্কুল পর্যায়ে 1-এ মাত্র 12 থেকে 14,000 টাকার মতো বেতন। এক্ষেত্রে এইখানে অনেকেই বাদ যাবে। দেখা যাচ্ছে দেখা যাচ্ছে আপনার দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও থেকে একজন এসে আপনার বরিশাল, ভোলা কিংবা কক্সবাজারে যেয়ে কিন্তু সে চাকরি করতে চাইবে না মাত্র 12 থেকে 14,000, কারণ এখানে তাকে একদিন এক রাত যাওয়া আসা করতেই লাগবে বাড়ির থেকে। সেক্ষেত্রে আপনার এখানে অনেকেই চাকরি পাবেন না। সেক্ষেত্রে নিজেদেরকে প্রস্তুতি রাখতে হবে, হতাশ হওয়া যাবে না। একটা সুযোগ চলে গেছে, তার মানে আপনার জন্য সামনে আর একটা সুযোগ অপেক্ষমান রয়েছে, আপনাকে সেটার জন্য প্রস্তুতি নিতে হবে। এবং 19তম নিবন্ধনে কমপক্ষে 50,000-এর বেশি এখানে শূন্যপদ থেকে যাবে। এবং অর্থাৎ আপনাদের জন্য শূন্যপদ ছিল 1 লক্ষ প্লাস, 19তমতে এখানেই শূন্যপদ থেকে যাবে প্রায় 60,000-এর মতো শূন্যপদ থেকে যাবে। এরপরে 19তম আবেদনের ক্ষেত্রে আরও শূন্যপদ সেখানে বাড়বে, তাতেও প্রায় আবার 1 লক্ষর মতো শূন্যপদ দেখা যাচ্ছে 19তম নিবন্ধনে দেখা যেতে পারে। এর বাইরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাদের জানাবেন। দীর্ঘ কয়েকটা দিন আপনাদের সাথে আমার কমিউনিকেশন ছিল না, অনেক ব্যস্ততার ভিতর ছিলাম। ইনশাল্লাহ সকল ব্যস্ততা ইতিমধ্যে শেষ হয়েছে। আপনাদের সকল প্রশ্নের উত্তর এখন নিয়মিত আমার কাছ থেকে পাবেন, এবং আমি চেষ্টা করি আপনাদের সকল খুঁটিনাটি ছোট ছোট প্রশ্ন সবগুলো অ্যানালাইসিস করে উত্তর দেওয়ার। এরপরেও যদি কারো কমেন্ট বক্সে বুঝতে সমস্যা হয় আমাকে হোয়াটসঅ্যাপে জানাবেন, হোয়াটসঅ্যাপে বুঝতে সমস্যা হলে আমাকে সরাসরি কল করবেন। আমি সকলের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি, কল রিসিভ করতে না পারলে পরবর্তীতে ব্যাক দিই। এজন্য আপনাদের সকল প্রশ্ন আমাকে কল করে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে।